নাটক থেকে ঋত্বিক ঘটক হয়ে নাতবউ পর্যন্ত কিভাবে আসলেন? ঠাকুরগাঁয়ে যখন আমি চাকরি করি ওখানে গিয়ে ফোনে পেলাম যে ঋত্বিক ঘটককে নিয়ে এসে ঢাকায় ছবি বানাচ্ছে, তুমি তার স্টেজ ডাইরেক্টর, চলে আসো ঢাকা। আপনি আপনার মতো সিনেমা বানাবেন, আমি আমার মতো বানাবো, কোনটা দর্শক নেবে সেটা হচ্ছে। কিছু কিছু উন্নাসিক ডাইরেক্টরের নিজেরা ভালো ভালো ছবি এমন পর্যায়ে নিয়ে গেছে যে দর্শকের বোঝার বাইরে চলে গেছে। বেশি লেখাপড়া জানা আমাদের জন্য খুবই খারাপ হয়েছে। ওই কাটপিসের যুগটা আসার কারণে আমাদের সিনেমা একটা বড় ধাক্কা খেল। এখন মাতাল, বদমাইশ, চোর, চোর এরা হচ্ছে সিনেমার মূল নায়ক। শুধু দর্শক, আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি ভিউজ বাংলাদেশের এডিটোরিয়াল ভিউজ থেকে। আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানে জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি, দেশের বিভিন্ন সেক্টরগুলো নিয়ে আলোচনা করি। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটার সঙ্গে আসলে আমাদের অনেকেরই হৃদয়ের ছোঁয়া আছে। সেই রূপালী পর্দা, রঙিন পর্দার কথা বলবো আজকে আমরা। আপনারা জানেন যে বাংলাদেশে একসময় চলচ্চিত্রের রূপালী যুগ ছিল, সেখান থেকে আস্তে আস্তে রঙিন যুগে চলে এসছে। ঠিক সেই রূপালী যুগের যারা ছিলেন তাদের যে বাংলাদেশে তারা যেভাবে সিনেমা শিল্পকে এগিয়ে নিয়ে গেছেন, তাদের যে অবদান, সেই কথাগুলো আমরা আজকে বলবো। এবং সেই সময়কার আপনারা যদি আমরা বলি যে অনেকেই কাণ্ডারি ছিলেন যাদের হাত ধরে চলচ্চিত্র শিল্প আজকের এই পর্যন্ত এসেছে। সেই সময়কার চাষী নজরুল ইসলাম কিংবা যদি আমরা বলি বুলবুল আহমেদ, নায়ক রাজ্জাক, সবার সিনেমা কিন্তু এখনও মানুষ খুঁজে খুঁজে দেখে। শুধু যে আগের প্রজন্ম নস্টালজিক হয়ে যায় তা কিন্তু না, নতুন প্রজন্ম খুঁজে দেখে। সেই সময়ের একটি কিংবদন্তি তুল্য নাম, যার নাম আসলে আমরা সবসময় শুনে থাকি, বাংলা চলচ্চিত্র যতদিন থাকবে তার নামটিও থেকে যাবে। তিনি আমাদের প্রিয় ছটকু আহমেদ। ছটকু ভাই, আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ভিউজ বাংলাদেশ স্টুডিওতে। আপনি এত বড় বড় কথা বললেন না, শুনে আমাকে নিজেকে আজকে মনে হচ্ছে ধন্য হয়ে গেল। না, খুব ভালো লাগছে ছটকু ভাই। আসলে হয়তো আপনি নিজেকে কিভাবে দেখছেন আমরা জানি না, কিন্তু একজন ছটকু আহমেদ বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য অনেক বড় একটি নাম। আপনার বাবা মা আপনার নাম রেখেছিলেন সৈয়দ উদ্দিন আহমেদ, হয়তো শখ করে নামটা রেখেছিলেন ছটকু, কিন্তু সেই ছটকুটাই আজকে আসলে আপনার মূল পরিচিতির জায়গা হয়ে গেছে, ছটকু আহমেদ। এবং আমরা জানি যে আপনি শুরু করেছিলেন নাটক দিয়ে, তারপরে ঋত্বিক ঘটকের মতো একজন মহিরুহ চলচ্চিত্রকারের সঙ্গে আপনি কাজ করেছেন। তার তিতাস একটি নদীর নাম, যে সিনেমা আসলে বাংলা সিনেমার অমর বা কালজয়ী সিনেমাগুলোর একটি। এখন পর্যন্ত ওয়ার্ল্ড ক্লাসিকের মধ্যে ওই 10টার মধ্যে একটা ছবি তিতাস একটি নদীর নাম। তারপরে আপনি নাতবউ ছবি দিয়ে পূর্ণাঙ্গ পরিচালক হলেন। তারপরে তো অনেক সিনেমা, বুক ভরা ভালোবাসা, বুকের ভেতরে আগুন, রাজদণ্ড, তারপরে হচ্ছে আপনার সত্যের মৃত্যুরে আপনার খুবই ব্যবসা সফল ছবি। তো ওই সময়কার যতগুলো হিট ছবি সব ম্যাক্সিমামই আপনার ছবি ছিল, এরকম আমরা জানি। এবং একই সঙ্গে শুধুমাত্র যে আপনি ছবি পরিচালনা করেছেন তা না, কাহিনীকার হিসেবে, চলচ্চিত্রের গল্প লেখক হিসেবে আমরা বলি যে সেলুলয়েডের ফিতায় কথা সাহিত্য এবং কবিতা রচিত হয় এবং চলচ্চিত্র নির্মাতারা সেটি রচনা করেন। আমরা একটু শুরুতেই যাই যে নাটক থেকে ঋত্বিক ঘটক হয়ে নাতবউ পর্যন্ত কিভাবে আসলেন? নাটকটা হচ্ছে না, আমি যখন স্কুলে পড়ি 62-তে 64-এ, মানে যখন আমি ম্যাট্রিক দিলাম, তার আগ পর্যন্ত আমরা খুব কিশোর কিশোরী নাটক, নারী চরিত্রবিহীন নাটক, পণ্ডিত বিদায়, ডাকঘর ছিল আমার প্রথম জীবনে প্রথম পরিচয়, রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর। তারপরে আমরা সংস্কৃতি অঙ্গনে চলে আসলাম, আমি এসে ঢাকা পলিটেকনিকে ভর্তি হলাম। সেখানে যাদের নবীন বরণ উৎসব হলো, সেদিন যে নাটকটা হলো সেটার ডাইরেক্টর আমি, পরিণতি, নারায়ণ ঘোষ মিতার ছবি। তখন কিন্তু আমাদের ওখানে আবুল কাসেম সাহেব ছিল, খুব নাম করা, ওই যে অভিনেতা, উনি ভালো ডাইরেক্টর ছিল। তারপর রূপকার পঞ্চি বাউলা যে বানিয়েছিল, হ্যাঁ, উনিও ছিল আমাদের ওখানকার টিচার। তাদের মধ্যে থেকে আমাকে বেছে ডাইরেক্টর বানানো হয়েছিল। তখনই যেদিন ভর্তি হলাম সেদিনই 64-এ আমি এখানে এসে ডাইরেক্টর হলাম, নাটক করলাম। তারপরে মহিলা সমিতিতে নাটক করলাম আমরা, 3 রাত্রি প্রদর্শনীর বিরুদ্ধে, মানে দর্শনীর বিনিময় নাটক, আলোকিত অন্ধকার। বিখ্যাত পরিচালক মহিউদ্দিন সাহেব, তার নাম শুনেছেন আপনি, প্রথম দিককার একজন বিখ্যাত পরিচালক, তিনি মুখবন্ধ লিখে দিয়েছিলেন এবং সেই ছবিটা করেছিলাম। এখান থেকে আমি অরিজিনালি আমার পেশা ছিল ইঞ্জিনিয়ারিং, তো চাকরিতে, সরকারি চাকরিতে চলে গিয়েছিলাম ঠাকুরগাঁয়ে যখন আমি চাকরি করি তখন হাবিব খান, আমার স্কুল বন্ধু আর কি, একজন বিখ্যাত প্রডিউসার, যে বানিয়েছে তিতাস একটি নদীর নাম, পদ্মা নদীর মাঝি, শঙ্কুচিল, মানুষ, এইসব, সেই সব ছবি যে বানিয়েছে, সে আমার স্কুল বন্ধু। সে আমাকে ওখান থেকে ফোন করলো, ওখানে গিয়ে ফোনে পেলাম যে ঋত্বিক ঘটককে নিয়ে এসে ঢাকায় ছবি বানাচ্ছে, তুমি তার স্টেজ ডাইরেক্টর, চলে আসো ঢাকায়। ব্যাস, আমার চাকরি ওখানে রেখে দিয়ে চলে আসলাম ঢাকায়। ওই যে ঢুকলাম ঋত্বিক ঘটকের সাথে, প্রথমে চলে গেলাম আমরা ব্রাহ্মণবাড়িয়ায়, সেই তিতাস একটি নদীর পাড়ে, সেই পাড়ের মধ্যে লঞ্চে ছিল আমাদের ইউনিট,
পুরা শুটিং ইউনিট, শুটিংয়ের আর্টিস্ট পার্টি সব একটা নদীর মধ্যেখানে একটা লঞ্চের মধ্যে ছিল, ওখান থেকে ডাঙায় যেতাম নৌকা করে, ওই ডাঙায় শুটিং করে আবার ওখানে ফিরে আসতাম। তো ঋত্বিক ঘটকের সাথে এইভাবে আমরা আসা যাওয়ার কাজ করেছিলাম। ঋত্বিক ঘটকের সাথে যখন কাজ শুরু করলাম তখন নিজেকে খুব একটা ভালোই মনে হচ্ছিল যে আমি একটা বিখ্যাত লোকের সাথে জীবনটা শুরু করলাম। কিন্তু তখন আমি কনফার্ম ছিলাম যে আমি ফিল্মে থাকবো। আমার তখন সবাই বলতেছিল তুমি ইঞ্জিনিয়ার, তুমি ইঞ্জিনিয়ারিংয়ে থাকবে, থাকলে এতদিনে অনেক বড় হয়ে যাবে। তো আমার নেশাই ছিল, টানই ছিল চলচ্চিত্র। অ্যাকচুয়ালি হাবিব খানের বেশি অনুদান। সে আসে জোর করে আমাকে চলচ্চিত্রে নিয়ে আসলো, বলে ওখানে কয়েকজন তোকে চিনবে, চলচ্চিত্র করলে সবাই চিনবে। সত্যি কথা, এখন ঠাকুরগাঁ থেকে সেই বলেন আপনি পঞ্চাগড় থেকে শুরু করে আপনি তেঁতুলিয়া পর্যন্ত যেখানেই যাই, টেকনাফে যাই, সেখানে অচ্ছুটকো আমার চেনে, কিন্তু ইঞ্জিনিয়ার হলে এত লোক আগে চিনতো না। তো এরপরে আস্তে আস্তে আমাদের একটা কোম্পানি তৈরি হলো শাওন সাগর। সেখানে আমরা ফখরুল ইসলাম বৈরাগী, ফখরুল হাসান বৈরাগী এবং এ জে মিন্টু, মহিবাই, তো উনি আসতে ওই যে বড় ভালো লোক ছিল যে করেছে, বড় ভালো লোক ছিল, তার লাটে লেস্ট যেটা উভয়টাই পেয়েছে, বুঝছেন। সেই মহিউদ্দিন সাহেব ছিল আমাদের চেয়ারম্যান শাওন সাগরের, আর আমরা ছিলাম 6 জন ডাইরেক্টর। তো আমরা তখন বললাম যে একজন ছবি বানাবো, এবং সেই প্রথম ছবি বানালো ফখরুল হাসান বৈরাগী, শিয়ানা অলিভিয়ার প্রবীণ মিত্রকে দিয়ে। তারপর বানালো এই যে মিন্টু আমার নাম, বাম্পার হিট ছবি, মানে প্রথম স্ক্রিপ্ট আমার ওইটাই, মিন্টু আমার নাম। সেই ছবিটার প্রথমে স্ক্রিপ্ট শুরু করি আমি, আমাকে দিয়ে ও শুরু করলো। আপনি ছিলেন? হ্যাঁ, কেন যে করলো আমি বুঝলাম না। আমি তখন কিছুই কিন্তু এইসব ফিল্মের কিছুই বুঝি না। সে বললো না আপনি করবেন। আমি তখন নাটক লিখতাম, গণসঙ্গীত লিখতাম, ওই যে গীতি নকশা লিখতাম, স্টেজের মধ্যে ছায়া নাটিকা করতাম, মানে বিভিন্ন রকম কালচারাল লাইনে ছিলাম। সেখান থেকে ওই যে নাটকটা করলাম আলোকিত অন্ধকার মহিলা সমিতিতে, তারই ধারণা হয়ে গেল আমি খুব ভালো লিখবো। সে আমাকে দিয়ে করলো, এবং ওটা একটা তখনকার দিনে বাম্পার হিট একটা ছবি। মিন্টু আমার নাম এখনো খুব নাম তখনকার দিনে। তারপরে এই ছিল আমার ছবি করার। তো বললো সবাই না আপনি না করে এখনও ওকে দিয়ে আরেকটা করাই, ওর বাজার খুব ভালো। এবং ওকে দিয়ে আরেকটা করানো হলো প্রতিজ্ঞা, মানে সুপার ডুপার হিট ছবি, বুঝছেন। ওখানের মধ্যে ছিল আপনার ফারুক ছিল, সোহেল রানা ছিল, বৈকালে আপনার প্রবীণ মিত্র ছিল, রোজি ছিল, ববিতা ছিল, মানে এটা অল স্টার, মানে একটা। এবং ওখানে একটা গান খুব হিট, বান্দা তুলেছে দুহাত, মানে তখন এই গানটা এত বেশি হিট হচ্ছে, বান্দা তুলেছে দুহাত কবুল করো মারা যান। গানটা বোধহয় আব্দুল জব্বার গেয়েছিলেন। হ্যাঁ, তো আমি পড়ি, আমার প্রথম ছবি হলো নাচবো। তো নাচবো একটা সামাজিক ঘটনার ছবি, এবং সবাই বললো ওই নাচবো করবে, আর্টিস্ট কোথায়? তখন অঞ্জু ওয়াসিমের দিন খুব বেশি ভালো, মানে অঞ্জু ওয়াসিম ছবি বানালে হিট হয়ে যায়। তো সেখানে আমি করেছি নাচবো রাজ্জাক ববিতাকে নিয়ে। আমার প্রথম ছবি কিন্তু এটা একটা খুবই যে প্রথমই সুপারস্টার দিয়ে আমার শুরু, এবং ওখানে শওকত আকবর, নারায়ণ চক্রবর্তী সবাই আছে। এই যে শুরু হলো, তারপরে একটার পর একটা ছবি করে গেলাম। এরপরেই করলাম রাজদণ্ড, সেটা অঞ্জু ওয়াসিমকে নিয়ে, এবং সেটা আবার সবচেয়ে বড় হয়ে যে রাজ্জাক ভাইকে দিয়ে ওটা ফিটা কাটালাম, উদ্বোধন করেছি। রাজ্জাক ভাই আমার নাচবো করেছে, তারপরে সেকেন্ড ছবি তখন সবাই মার কাটকাট হচ্ছে, সব ফোক ছবি, মানে সেই রাজকীয় ছবি, এবং তার বিখ্যাত আর্টিস্ট হচ্ছে ফোক ছবি করেছে। হ্যাঁ, তো ওইখানে করে এই একটার পর একটা ছবি শুরু হলো। এবং ছবির চেয়ে আমার মোতালেব হোসেন একজন বিখ্যাত ডাইরেক্টর ছিল, আপনি তখনকার আমলে বোধ দেখেননি, উনি খুব বিখ্যাত ডাইরেক্টর তখনকার আমলে, এই যে মিন্টুর ঘটনাতে। সে আমাকে দিয়ে অশান্ত সংসার, শাহ আলম কিরণ, একটু আগে একজন বলছিল, শাহ আলম কিরণ ছিল ওটা ডাইরেক্টর। এই প্রথম আমার প্রফেশন স্ক্রিপ্টে গেল। 20,000 টাকা নিয়ে আমার বাসায় বৃষ্টির দিনে গিয়ে দিয়ে আসলো, এবং ওই টাকা দিয়ে প্রথম আমার মানে কমার্শিয়াল, আগে যে দুটো ছবি 3টা ছবি আমি লিখেছি, যে মিন্টু আমার নাম, প্রতিজ্ঞা, এগুলি সব টাকা ছাড়া। যেহেতু আমি ওই কোম্পানির লোক, শাওন সাগরের ডাইরেক্টর, এবং শাওন সাগরের ছবি, সেহেতু আমরা কোনো পেমেন্টে কিন্তু পেতাম না। কিন্তু এটা ছিল আমার প্রথম পেমেন্ট, বাইরের ছবি। এরপরে কি আপনি চিত্রনাট্যকার হিসেবে? একবার চিত্রনাট্যকার, কাহিনীকার হিসেবে, তখন একটার পর একটা ছবি এমন হয়ে গেছে। ঢাকা ক্লাবে 3 পার্টি আমার জন্য রুম নিয়ে বুকে যাচ্ছে। সাদেক সাহেব বুক করেছে, রাজ্জাক ভাই বুক করেছে, দিলু করেছে বুক, নাসিরুদ্দিন দিলু, খুব নাম করে প্রডিউসার। তারা 3টা রুম বুক করে রেখেছে। আমি এই রুমেতে লিখে এই রুমে যাই, এই রুমেতে লিখে এই রুমে যাই, মানে এমন তখন গল্পকারের অবস্থা। রাত দিন সুচন্দা নিয়ে যায় আমাকে সেই গাজীপুরে ডাকবাংলোতে, শ্রীপুরের ডাকবাংলোতে, ওখানে বসে লেখায়। জসিম আমাকে নিয়ে যায় কক্সবাজারে গল্প লেখাতে। মানে এই যে গল্প লেখালেখি চল হয়ে গেল, এবং আমার গল্পগুলি তখন চলতো। ওইখান সময় আমরা একটা জিনিস দেখছি যে ঠিক একই সময় কিন্তু আপনি খেয়াল করেন পশ্চিমবঙ্গে কিংবা মুম্বাইতেও কিন্তু
মানে ওখানকার যে বড় বড় কথা সাহিত্য সেখান থেকে স্ক্রিন প্লে করে সিনেমা বানানোর একটা চল শুরু হলো, কিন্তু ওই সময় আমরা বাংলাদেশে ঠিক ওটা একটু কম দেখেছি। আমাদের তো অনেক চমৎকার চমৎকার গল্প ছিল যেগুলো সিনেমা হতে পারে খুব ভালো। পরে যদিও কিছু হয়েছে, যেমন ধরেন জহির রায়হানের গল্প ছিল। সৈয়দ শামসুল হকের গল্প নিয়ে হয়েছে, সৈয়দ শামসুল হক লিখেছে, অনেক ভালো ভালো লিখেছে। আমাদের এই যে সেলিনা হোসেন লিখেছে, রাবিয়া খাতুন গল্প লিখেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এদের পিছনে ঘুরে আপনি শুনেন কোনো মেকার, কোনো প্রডিউসার বিরক্ত হতে চায় না বা ডিস্টার্ব হতে চায় না, তারা ইনভেস্ট করে ডিস্টার্ব হতে চায় না। মনে করেন একজন যে আপনি যেসব লেখকের কথা বললাম তারা খুব বিখ্যাত লেখক, কিন্তু তাদের কাছে লেখা বের করে আনাটার জন্য একটা পরিশ্রম লাগে, একটা ধৈর্য লাগে, একটা প্যাশন্স লাগে, সেটা অনেকে ছিল না। যারা করতে পারছে দিনের পর দিন ঘুরে ঘুরে ঘুরতে পারছে তারা পেয়েছে, ওরকম রেজাল্ট পেয়েছে। কিন্তু আমাদের এই জন্যে আমাদের সাহিত্য নির্ভর গল্প খুব কম হয়েছে, বেশিরভাগই নির্ভর হয়েছে অ্যাকশন গল্প, বেশিরভাগই রূপকথার গল্প, বেশিরভাগই ছেলেদের মেয়ের রোমান্টিক গল্প, এগুলি হয়েছে। কিন্তু সাহিত্য নির্ভর গল্প খুব কম হয়েছে, তবু হয়েছে, কিছু কিছু লোক করেছে। আমাদের একজন সাংবাদিক ছিলেন আখতারুজ্জামান, সে করেছে, ওই যে পোকামাকড়ে ঘর বসতি করেছে, সেলিনা হোসেনের উপন্যাস, হ্যাঁ সেলিনা হোসেন, আরও অনেকে করেছে, যেমন দহন ছবি হয়েছে, হ্যাঁ সূর্য দিগল বাড়ি হয়েছে। সূর্য দিগল বাড়ি তো আমরা কিন্তু ডিস্ট্রিবিউটর, সূর্য দিগল বাড়ি করে কিন্তু সে ডিস্ট্রিবিউট করতে পারিনি, মুশিউদ্দিন শাকের এবং ওই শেখ নিয়ামত আলী। ওই ছবিটা পরে আমরা ডিস্ট্রিবিউট করেছি। আপনি এই যে লাস্টে এই ছবিটা করলো গিয়াসুদ্দিন সেলিম, পোড়া মন নাকি জানি, মনপুরা, ওইটাও আমরা রিলিজ করেছি। সুতরাং আমরা ভালো ছবির পৃষ্ঠপোষক করেছি এবং কমার্শিয়াল ছবিও বানিয়েছি। আমরা দুই রকমের কাজ করেছি। আমরা যে এখন যেসব ছবিগুলো বানিয়েছি, যে শঙ্খচিল বলেন, আপনি বলে মনের মানুষ বলেন, খুব নাম করেছে ছবি, হ্যাঁ, এই যে পদ্মা নদীর মাঝি বলেন, তারপরে এইসব ছবিতে আমরা কিন্তু মানুষকে ভালো জিনিসও দিয়েছি, আবার আমরা কমার্শিয়াল ছবিও বানিয়েছি। আমরা যে কমার্শিয়াল থেকে বেরিয়েছি, আমরা সিনেমা শিল্পী তো তাই আসলে আপনি আপনার মতো সিনেমা বানাবেন, আমি আমার মতো বানাবো, কোনটা দর্শক নেবে সেটা হচ্ছে। কিন্তু কিছু উন্নাসিক ডাইরেক্টর, বলতে খারাপ লাগবে, তারা আমাদেরকে আলাদা একটা শ্রেণী করে দিয়েছে। তারা নিজেরা কি হুনুরে প্রমাণ করার জন্য নিজেরা ভালো ভালো ছবি এমন পর্যায়ে নিয়ে গেছে যে দর্শকের বোঝার বাইরে চলে গেছে। ছবিকে কি বলা হয়? বৃহৎ গণমাধ্যম, অনেক মানুষের জন্য ছবি, সেই অনেক মানুষকে এইসব সকল মেকারের কাছে নেই। আপনার লুই বুনুয়েল বলেছিল যে চলচ্চিত্রের পর্দায় যদি আগুন লাগে সেটা রাস্তা পথর লেগে যেতে পারে। সে যেই কারণে কিন্তু আসলে দেখেন, একজন লেখক যখন লেখে, ওই লেখা কিন্তু সেন্সরের কোনো বিষয় নাই, কিন্তু ফিল্মকে সেন্সর করা হয়। কারণ হচ্ছে ফিল্মের যে কোনো একটা বক্তব্য এটা একটা বলে ছড়িয়ে যায়, ফলে এফেক্ট করে। হ্যাঁ, এবং একজন লেখকের লেখা পড়তে হলে তাকে শিক্ষিত হতে হবে, অত অক্ষরজ্ঞান থাকতে হবে। কিন্তু সিনেমা দেখার জন্য তো অক্ষরজ্ঞান লাগে না, আপনি চোখে দেখলে আর কানে শুনলে আপনি এনজয় করতে পারেন। যেই কারণে সিনেমা শিল্প কিন্তু সেন্সর করা হয় না। এটা নিয়ে অনেক তর্ক আছে, ফিল্ম সার্টিফিকেশন বোর্ড বলার কথা আছে, সেন্সার করার কথা আছে। সেন্সার যে করবে আপনার ছবি তো বুঝতে হবে তাকে, আপনি ছবি সম্বন্ধে লেখাপড়া করতে হবে, তো ছবি সম্বন্ধে জানতে হবে, তো ছবি ফ্রেমিংটা কী, ছবির লাইটিংটা কী, ছবির সাউন্ডটা কী, এগুলো তো জানতে হবে। তো তারা ওগুলি জানে না, সুতরাং তারা এগুলোকে আলাদা একটা পর্যায়ে দিয়ে গেছে। অনেক সময় দেখা গেছে রাজনৈতিক বিবেচনা এমন সব লোকজনকে দেওয়া হয়েছে, তারা হয়তো আসলে ফিল্মের কোনো ওইভাবে লোকই না। কিন্তু একদম এই কথাটা আমি বলি বেশি দেখে আমি খুব খারাপ হচ্ছে না, আমি এই কথাটা বেশি বলি যে তুমি আমার ছবি যে বিচার করছো, তুমি ছবি কী বানিয়েছো তাকে বলো, তুমি ছবি কী দেখেছ। এখন আমাদের হয়ে গেছে কি জানেন, বেশি লেখাপড়া জানা আমাদের জন্যে খুবই খারাপ হয়েছে। আপনি যে লেখাপড়াটা জেনে নিজে খালি পণ্ডিত হবেন, মানুষকে পণ্ডিত করবে না, সেই লেখাপড়ার খুব দাম দিন। আপনার হুমায়ুন আহমেদের একটা নাটক ছিল গুপ্তবিদ্যা, সেখানে কিন্তু উনি দেখিয়েছিল যে একজন হেকিম তার বিদ্যাটা অন্য কাউকে দেয় না, তার কাছে একজন চিকিৎসক যায়, গিয়ে বলে আমার এক বিদ্যাটা দেন, কিন্তু সে দেয় না। একটা পর্যায়ে যেটা হলো যে তার মেয়ে নিজেই বিষ খেলো, হেকিম জানে যে এই বিষটা অ্যান্টিডোটটা কী আছে, কোনটা দিয়ে বিষটা মরবে, কিন্তু উনি যেহেতু গুপ্তবিদ্যা দেয়নি, কেউ জানতেছিল না। যতক্ষণে উনি এই নিজে এসে জেনে বিষটা এই অ্যান্টিডোটটা দেবেন, ততক্ষণে তার মেয়ে মারা গেল। গুপ্তবিদ্যা আসলে তাই, আপনার না সেটাই, আপনার জ্ঞান আপনাকে আসলে আরেকজনের কাছে ছড়িয়ে দিতে হবে। আপনারা যেভাবে অনেক মানুষকে কানেক্ট করেছেন, আপনাদের কাহিনিগুলো, আপনাদের সিনেমাগুলো, তাদের সত্যের মৃত্যু নাই, এখানে তো একটা মেসেজ ছিল, এবং সেটা তো পরে বিশাল মানুষকে কানেক্ট করেছে। সত্যের মৃত্যুটা, এটা ছবিটার মধ্যে ওই একটা ডায়লগ খুব ভালো ছিল, যে আমি যে সত্যের জন্যে আমার ছেলেকে কোরবানি করতে চেয়েছিলাম, আমার ছেলেকে ফাঁসিটা মেনে নিয়েছিলাম, সে সত্যটা এত বড় মিথ্যে এটা আমি জানতাম না, এবং এখন যখন জানলাম আমি আবার প্রমাণ করে দেবো যে সত্যের মৃত্যু নেই, এবং সেটাই করেছে। সেটাই ছিল। মানে আপনারা যারা আসলে ওই সময় এই সিনেমাগুলো বানিয়েছেন, তারা কিন্তু আসলে
অনেক মানুষের সঙ্গে সম্পৃক্ত হতে পেরেছেন, মানুষ নির্মল বিনোদন পেয়েছে। কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করলাম, ধরেন আপনার হচ্ছে 95-96 পর থেকে দেখলাম যে সিনেমায় এমন একটা ধারা, মানে কিছু লোক আসলো যেগুলো আসলে ঠিক সাধারণভাবে আমরা যেমন আপনাদের সিনেমা পরিবার নিয়ে একসঙ্গে মানুষ উপভোগ করতো, সেই সুযোগটা থাকলো না। কিছু অশ্লীলতা এবং চেপে দেওয়া ভালগারিজম, সেটাকে এক ধরনের চেপে বসলো। এইটা কেন হয়েছিল আপনাদের? এটাও হয়েছিল একটা, আমি এক প্রডিউসার এরকম এক মানে অশ্লীল ছবির প্রডিউসারের সাথে আলাপ করেছিলাম। তারা বললো, দেখেন আমি সাভারেকে নিতে পারবো না, আমি আলমগীরের কাছে যেতে পারবো না, তা আমার ছবি চলবে না। তো সাবানা আলমগীরের চেয়ে ওই অশ্লীল কাট পিসটা যখন আমার ছবিতে ঢুকিয়ে ওটা বেশি দামি হয়ে যায়। একটা শিল্পী দাম দিয়ে ও নিতে পারবে না দেখে সেই অশ্লীলতাকে দামি করে দিচ্ছে, মানে ওইটাই একটা শিল্পী হয়ে যাচ্ছে। অশ্লীলতারই ওদের কাছে একটা শিল্পী হয়ে যাচ্ছে অভিনয়টা। আর অশ্লীলতা বানাবার আরেকটা কারণ হচ্ছে যেদের কোনো সেন্সারকে দিতে হয় না। তখন তো সেন্সর বোর্ড ছিল, হ্যাঁ, আলু কাট পিস আলাদা তৈরি করতো, ছবিতে ডাইরেক্টর তৈরি করতো না, ওরা আলাদা মেকার দিয়ে আলাদা তৈরি করে রাখতো, এবং এটা ছবির গল্পের সাথে যাক আর না যাক যে কোনো জায়গায় ওটা ঢুকিয়ে দিত। এরা ভিডিও পাইরেসি হতো না। আর আমরা যেটা সামাজিক ছবি বানাতাম, 2 দিন পরে ভিডিও পাইরেসি হয়ে ঘরের মধ্যে চলে যেত, ঘরে বসে বসে সবাই দেখতো, মানে কোনো পয়সা পেতাম না। ওই কাটপিসের যুগটা আসার কারণে আমাদের সিনেমা একটা বড় ধাক্কা খেলো। আমরা দেখলাম যে অনেক জায়গায় হলগুলো, অনেক বড় বড় প্রোডাকশন বন্ধ হয়ে গেছে, অনেক বড় বড় আর্টিস্ট হলগুলো বন্ধ হওয়া শুরু করলো। তারপরে হচ্ছে আপনার সমাজের কিছু মানুষ সিনেমা নিয়ে খুব বাজে কথা বলা শুরু করলো। এই জায়গা থেকে আসলে আপনার মানে এরপরে আমরা দেখলাম যে এক ধরনের বাংলা সিনেমায় কিন্তু এক ধরনের বন্ধাত্মের মতো একটা অবস্থা হয়েছে। তখনকার এই সব কারণের জন্য কিন্তু পুরোপুরি দরকার মানে দায়ী সরকার। আমরা যখন নিয়ে মিটিং বলতাম যে ভিডিও পাইরেসিটা বন্ধ করেন, যে কাটপিস বাণিজ্যটা বন্ধ করেন, সেটা বলতে হ্যাঁ বলেন কীভাবে করব। মানে ওদের আমাদের বলে দিতে হবে কীভাবে তুই এটা বন্ধ করবি। এটা ঘরে ঘরে চলতেছে, হলে চলতেছে, একদিন গিয়ে হলে ডেট দিলে বন্ধ করে দিলে বন্ধ হয়ে যায়, একদিনে এসে সবাইগুলো জেলে আটকাও না, এগুলি বন্ধ করতো না। তো এগুলি বন্ধ না করলে এগুলি তো জোয়ার, শুনেন অশ্লীলের জোয়ারটা যখন আসবে তখন সব ভাসিয়ে নিয়ে যায়। আমাদের চলচ্চিত্রের যারা আমরা বেঁচে ছিলাম, করে খেতাম, তারা সবাই বেঁচে গেছিলাম, কোনো রকম আয় ছিল না আমাদের, আমরা সব চলে গেছিলাম ভিতরে। তো এইটা বন্ধ হওয়ার পরে আস্তে আস্তে চলচ্চিত্র আবার জেগেছে। এখন দেখেন যে এখন কিন্তু কিছু কিছু চলচ্চিত্র হচ্ছে, আমাদের দেখছি যে আপনি যারা গিয়াসউদ্দিন সেলিমের কথা বললেন, তারপরে এই সময় আমরা হিমেল আশরাফের সিনেমা দীপঙ্করকে আমরা দেখেছি। তারপরে এরকম কিন্তু মানে পরবর্তী একটা তরুণ প্রজন্ম যারা আসলে তারা কিন্তু বেশ কিছু ভালো সিনেমা করছে। কিন্তু এই যে হাওয়া পরাণ এসব এর মধ্যে কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করছি, আপনারা যেহেতু আপনি অনেক চলচ্চিত্রের গল্প লিখেছেন, যে এখন কিছু কিছু গল্প দেখছি যে গল্পগুলোর মধ্যে আসলে অশ্লীলতা হয়তো ওইভাবে নাই, কিন্তু কিছু ডায়লগ ব্যাকরণগত আছে আর কি, এবং হ্যাঁ আছে, এবং তার সঙ্গে আরেকটা ভয়ঙ্কর জিনিস আসছে যে হিংস্রতা। আপনার একটা সিনেমার শেষ দৃশ্য শুরু হচ্ছে যে নায়িকাকে আগুনে পুড়িয়ে দিচ্ছেন একটা গর্ত খুঁড়ে, তারপরে ওই আগুন দিয়ে সিগারেট জ্বালিয়ে চলে যাচ্ছেন, এবং সেটা শেষ দৃশ্য। তার মানে নায়ক এটাই মডেল হিসেবে বলে চলে গেলেন। এই ধরনের, তারপরে দেখা যাচ্ছে যে একজন তার বাবার কেটে ফেলতেছে। এই ধরনের ভয়ঙ্কর হিংস্রতা এখন আসছে, এইটাকে আপনার মনে হয় যেটা বাংলা সিনেমার জন্য? শুনেন, আমি বলি, আগে একটা কলেজের ছাত্র ফার্স্ট ক্লাস তাকে আমরা নায়ক বানাতাম, একটা ভদ্র ছেলে, একটা সুন্দর তাকে নায়ক বানাতাম, একটা সমাজের আদর্শ টিচার, একটা সমাজের আদর্শ ইঞ্জিনিয়ার, তাকে নায়ক বানাতাম। আর এখন নায়ক হচ্ছে কারা? সন্ত্রাসী। এখন নায়ক হচ্ছে কারা? বরবাদ, যারা বরবাদ হয়ে গেছে সেই পোলাপান নায়ক। এখন মাতাল, বদমাইশ, চোর, এরা হচ্ছে সিনেমার মূল নায়ক। এদের আরম্ভই হয় সন্ত্রাস দিয়া, শেষও করে সন্ত্রাস দিয়া। তো এরা সমাজে কী দেবে? এরা চিন্তাই করে না সমাজের কথা, খালি নিজের পকেটের কথা চিন্তা করে। এরা কোনোদিনও ভাবে না যে সমাজ, এই যে আমি বরবাদ করলাম, আমি করলাম, আমি করলাম, এটা দিয়ে আমার টাকা তো আসলো, কিন্তু সমাজের কী উপকার হলো। এবং সত্যি কথা আরেকটা বলবো আপনাকে, যেটা বাড়ির মাইন্ড করবে, এদের কিন্তু টাকাও আসে না। এরা মুখে 100 কোটি টাকা, 300 কোটি টাকা ব্যবসা করে ফেলে। আসলে ওই যদি ব্যবসা হতো তাহলে তো ওরা নেক্সটে একটা ছবি করতো। কারও দেখবে যে নেক্সটে কোনো ছবি আছে, ওই এক ছবি করি তার 300 কোটি, 400 কোটি, কেউ 1, 2, 3, 4, 5টা ছবি বানাচ্ছে না, এক প্রোডাকশন বানাচ্ছে না। আপনি মনে করেন যারা হাওয়া বানিয়েছে তারা ছবি বানিয়েছে, যারা পরাণ বানিয়েছে ছবি বানিয়েছে, যারা এই বানিয়ে এলো বরবাদ, এগুলো ছবি বানাচ্ছে না, এগুলো বানায় বোঝাচ্ছে মানুষকে যে করছি। তা আমার কথা হচ্ছে যে বানাও তোমরা,
একটা ভালো কাজ করেছে যে দর্শক কিছু ফিরিয়ে এনেছে হলে। এই যে বলে বরবাদ বলেন, তুফান বলে, আমার তো ভালো লেগেছে, কারণ অনেক দর্শক আসছে এবং মেকিংয়ের খুব স্ট্যান্ডার্ড বানিয়েছে। তাহলে মানে কিন্তু শিল্পের তো একটা দায়িত্ব থাকে, এইটা শিল্পের দায়িত্বটা হচ্ছে কাকে বলবেন আপনি? আমি তোমাকে আমার সুন্দরটাই দেখাবো এবং তুমি সুন্দরটা গ্রহণ করবে। আমরা কি সেই দর্শকটা হারাচ্ছি? আসলে দর্শকটা হারাচ্ছি, সেই মেকারও হারাচ্ছি, সেই বেকারও নাই এখন। আপনি মেকার তো দর্শক তৈরি করে। এখন একজন সত্যজিৎ রায়ের পথের পাঁচালী প্রথম দিকে চলে নাই, কিন্তু পরবর্তীতে কি হয়েছে, এই সিনেমা দেখে নাই এমন লোক খুঁজে পাওয়া যাবে, খুঁজে পাওয়া খুব মুশকিল। কিন্তু তাহলে এখনো যদি একটা মাঝে মধ্যে টেলিভিশনে পুরনো সিনেমাগুলো দেয়, অনেক দেখে, ধরেন আপনার সেই যদি বলি আলোর মিছিলের মতো সিনেমা, যদি বলি লাল বেলুনের মতো সিনেমা, আবার তোরা মানুষের মতো সিনেমা মানুষ দেখে না, হুমড়ি খেয়েই কিন্তু টিভিতে বসে দেখছে। তার মানে আপনার যারা আসলে মেকার, যারা চলচ্চিত্র নির্মাতা, তারা কিন্তু আসলে এই যে এর মধ্যে তো ভালো আছে। আমি যদি বলি যে ধরেন গিয়াসুদ্দিন সেলিম মন পোড়া বানিয়েছে, চমৎকার একটা কাহিনী না হচ্ছে, কিন্তু এখন ভালো কাহিনী নেই। ইভেন আমি যদি এর মধ্যে বলি যে প্রিয়তমা সিনেমাটা, সেটাও কিন্তু একটা চমৎকার, একটা মহাকাব্যিক গল্প আছে, খুবই চমৎকার গল্প, ভালো গল্প এবং দর্শক কিন্তু দেখছে। তাহলে এখন যারা আসলে এই সেন্সর বোর্ডে আছেন, কোন দায়িত্বে আছেন, তারা কি এই হিংস্রতাটাকে কোনো আমলে নিচ্ছেন না? নিচ্ছেন না, আপনিও জানেন কেন নিচ্ছে না, আমিও জানি, সবাই জানে। সমাজ যে ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজের যে হয়ে যাচ্ছে, তাদের কোনো মাথা ব্যথা নেই, কারোর কোনো মাথা ব্যথা নেই। সেখানে ড্রাগকে উৎসাহিত করা হচ্ছে, ড্রাগের কি সিকোয়েন্স, ড্রাগ আবার ওই সিকোয়েন্স আবার আমাদের মহল্লার পোলাপান্ডা আবার ওইটা অভিনয় করে দেখায়, বুঝছেন? একটা ভয়ঙ্কর বিষয়। হয়তো তারা অনেকে বলছে যে দক্ষিণী সিনেমা, তামিল সিনেমা, তারা বলছে এটা ভিডিও গেমের মতো, আপনি দেখলেন ফুটে গেলেন। আপনার কাছে আসলে তাই মনে হয় যে এটা ভিডিও গেম দেখলাম আর ফুটে গেলেন? না, এখনকার ছবি তাই ভিডিও গেমের মতনই। এখন এই যে মনে করেন যতগুলি ছবি আছে, আপনি বেরিয়ে এসে একটা কাহিনী বলতে পারবেন না। আগে গল্প দেখে দর্শকে বেরিয়ে গেলে লোককে জিজ্ঞেস করতে, ভাই গল্পটা কীরকম, বলে সিনেমাকে বই বলতো, বই বলতো, কিন্তু এখন তো কিছুই বলতে পারবে না। এখন যদি বলে যে ওটা কী হয়েছে, বলে ফাইট আছে দারুণ, অ্যাকশন কী, আরে শালার, মানে এগুলো কোনো গল্পের কোনো ধারাবাহিকতা, কোনো গল্পের কোনো সামাজিকতা কিছুই নেই। সিনেমা শিল্পে কিন্তু এই যে প্রযোজনা, আমরা মাঝখানে দেখেছিলাম যে এই যে স্টার সিনেপ্লেক্স একটা সিনেমা প্রযোজনা করেছিল নডড়াই, হ্যাঁ, সিনেমাটা কিন্তু ভালো হয়েছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে যে ওরাও আবার দিকে একটা সিনেমা করে থেমে যাচ্ছে, আর করছে না, কেন? তাহলে মূলধন তো উঠাতে পারছে না, টাকা উঠাতে পারছে না। আপনি এখন অনেক প্রডিউসার পাবেন আমাকে এসে বলে যে আপনার খালি আমাকে বলেন আসল টাকাটা দেবেন, তাহলে ছবি শুরু করি। আমি না, আমি বলতে পারবো না, আসল টাকা করতে চাই, হলের মধ্যে ছবি চলে না। সিনেমা হলের পাশাপাশি কিন্তু এখন ওটিটি প্ল্যাটফর্ম, হ্যাঁ, ওটিটি জনপ্রিয় হয়েছে। আমরা দেখেছি যে ভারতে বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্ম খুবই পপুলার হয়েছে এবং সেখানে কিছু ভালো অনেক প্রোডাকশনও হয়েছে। আবার আমাদের এখান থেকে বেশ কিছু ভালো প্রোডাকশন কলকাতাতেও চলে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমাদের ওটিটিগুলো আসলে ঠিক তাদের সঙ্গে পাল্লা দিয়ে কতটা পারছে, আপনি কি কোনো? না, ওটিটির ব্যাপারটা হচ্ছে কি যে ওটিটি প্রথম যে একটা বদনাম করেছে, সেটা হচ্ছে কিছু ভালগারিজমে চলে গেছিলো, মানে নাইট দৃশ্য দেখাতো, মানে বেশি ওভার স্মার্টগিরি করছিল, তাতে ওটিটিতে কিছু ভাটা পড়ছিল। কিন্তু এখন ওটিটি ভালো চলছে, ওটিটিতে এখন অনেক ছবি দেখছে মানুষে। এই যে যেমন আমি কিছুদিন আগে ওটিটিতে দাগি দেখলাম, এটা ওটিটিতে দেখা যাচ্ছে, এখনও বেরিয়েছে, তুফান এখন ওটিটিতে চলছে, কিন্তু ওটিটি ওই মাপের ছবি আসছে না। কারণ আপনি ওটিটিতে চালান, টেলিভিশনে চালান, মোবাইলে চালান, যেখানেই চালান, ছবি তো লাগবে। জি জি, তো সেই ছবি কোথায়? আমাদের এখানে দর্শক তৈরি হলো না, তার ব্যর্থতা আমাদের ব্যর্থতা, কারণ আমরা তাদের খাদ্য দিতে পারি নাই, আমরা যেভাবে তারা চাচ্ছে সেভাবে দিতে পারি নাই। কারণ আমাদের বাজার খুবই ছোট, ওরা 500 কোটি টাকা দিয়ে ছবি বানাচ্ছে, আমরা 1 কোটিও টাকা পাচ্ছি না। আমাদের যে হিরোইনদের যে এটা তার আয়ের ক্ষেত্র, এটা প্রমাণ করে দিতে পারছি না। একটা ছেলে সিনেমায় কেন আসবে? তার যদি সংসার না চলে, তার যদি না চলে, সেটা আমরা প্রোভাইড করতে পারছি না। একটা লেখকের একটা গল্প লেখার সময় চিন্তা করতে হয় তাকে তার সংসারের বাজার কেমন করে করবে, সে দিতে পারছে না। সুতরাং ব্যর্থতার সময় আমাদের, আর আমাদেরই ব্যর্থতার একমাত্র কারণ হচ্ছে টাকা। আপনি তো ধরেন চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য আছেন। আমি অনেক বছর সহসভাপতি ছিলাম, 5 বছর। আচ্ছা, 400 জনের মধ্যে এখন আসলে কতজন পরিচালক ছবি নির্মাণের সঙ্গে আছেন? আপনি আসলে কতজন? আগে যেন বলতে আমরা শিডিউল পাচ্ছি না, এখন কি এরকম ঘটে যে শিডিউল পাচ্ছেন না? এখন না, ঘটে না, এটা ঘটায়। মনে করেন আপনার হাতে কোনো ছবি নেই, আপনি যদি আমি ফোন করি, আচ্ছা তাহলে একটু ডায়েরিটা দেখে বলি, আমরা তো হাসবো না কানবো চিন্তা করি, আসলে সিনেমা নাই হাতে।
হাসতে কিছু নেই, ভাবটা দেখাবে তাদের সবার কাছে ভরা ছবি, দুইটা কেমন করে শিডিউল দেবো, ঠিক আছে আসেন আপনি, আসলে তারপরে দেখা যায়, মানে ছবি নেওয়ার আগে আপনাকে ভাব দেখাবে অনেক, কিন্তু যখন দেখবেন কিছুই নেই। তো ব্যাপারটা হচ্ছে এরা সবাই কথার উপরে চলতেছে, কথার উপরে কীভাবে। আমি বললাম তো কয়েকদিন আগে আমার মেয়েদের বলছি যে তোমাদের জীবনে কিছু হবে না, কারণ এখন সবচেয়ে বড় কথা হচ্ছে ভাষণ দিতে পারবা যত জোরে বক্তৃতা দিতে পারবা, যত জোরে কথা বলতে পারবা, যত জোরে এ করতে পারবা, তত তোমাদের নেতা, তোমরা মিনিস্টার, তোমরা উপদেষ্টা সব হয়ে যাবো। আর যদি না পারো এই মিন করে আমার মধ্যে কথা বলো, কিছুই হতে পারবে না। কারণ এখন চলছে ভাষণের যুগ, এখন আর কিছু চলছে না। এখন আপনি টেলিফোনে গেলে বললাম না, এই যে মার ডাঙা ছবি বানাও, ভাঙা চুইরা দাও, কেন ভাঙলো ভাই, এটা বললে কি এটা ভাঙে, এভাবে ভাঙে না, ভাঙে দাও। হঠাৎ করে দেখলাম বিরাট একটা গান চলে আসে, ঠান্ডা করে গুলি করলো, সব ভাঙা চলে গেল। মানে যত আপনি অ্যাগ্রেসিভ দিতে পারবেন, যত বেশি অ্যাকশন ধর্মী দিতে পারবেন, যত ভাষণ জোরে বলতে পারবেন, ততই পপুলার। আমাদের এই যে চলচ্চিত্র শিল্পটা এখন যেভাবে ধুকে ধুকে আছে, আপনার কি মনে হয় না এর কারণে টোটাল আমাদের সাংস্কৃতিক অঙ্গনে একটা বড় ইম্প্যাক্ট পড়েছে? এখন তো আসলে মানুষ, আগে আমরা মহিলা সমিতিতে নিয়ম করে নাটক দেখতে যেতাম, এখন দেখা যাচ্ছে যে আসলে সেখানেও কয়টা নাটক হয় বা কয়জন দেখতে যায়। আগে পাড়ায় পাড়ায় সিনেমা হল ছিল, পারিবারিক একটা বিনোদনের ব্যাপার ছিল, পাড়ায় পাড়ায় কিন্তু ওইটাকে কেন্দ্র করে নানান রকমের কালচারাল সংগঠন তৈরি হতো। পুরো মানে আমাদের ন্যাশনালি একেবারে সাংস্কৃতিক কর্মকাণ্ডটা অনেক বেশি সংকুচিত হয়েছে বলে মনে হয় না? হ্যাঁ, একদম, আমি আপনার কথা একদম 100% ঠিক। আমরা এর আগেও একটা সেমিনারে আমি বলেছি যে যে দেশের সংস্কৃতি অন্ধকারে থাকবে, যে দেশের চলচ্চিত্র বন্ধ থাকবে, সে দেশের লোকগুলো গুন্ডা বদমাইশ হবে। তারা আর কোনো বিনোদনের ক্ষেত্রে কোথায়, আপনি যদি বিনোদন যদি না দেন মানুষকে, এই যে স্বাভাবিক বিনোদন না দেন, তো এই ইয়ং ছেলেটা কী করবে? এখন যে সিনেমার গানগুলোও দেখেন, ওই গানের মতো লাগবে না, সেই দুই একটা গান, মানে অনেক দুই একটা ভালো গান হয়েছে, কিন্তু আবার এমন কিছু গান আসছে যেগুলো আপনি দল বেঁধে গাইতে পারছেন। দুই একটা ভালো গান আমি এই কথাটাও রাজি না, কারণ আপনি প্রিয়তমার গানটা সুপারহিট গান, এখন কাউকে গাইতে পারবে না। আর এই যে আছেন আমার বক্তার, আপনি কবে শুনছেন? ওই যতক্ষণ দেখে ততক্ষণ খুব নাচে, খুব এই করে, তারপরে এক মাসও যায় না, ওই গানের কথাও মনে থাকবে না। আমাদের মনে হয় এই যে সংস্কৃতির যে চর্চাটা, সেটা সংকুচিত হওয়ার কারণে আসলে যে সমাজে যে ধরনের কুপমণ্ডকতা, কুসংস্কারচ্ছন্নতা বেড়ে যাওয়া, এক ধরনের আমরা অস্থিরতা, এবং আজকের যে আমরা এই যে মপতন্ত্র নিয়ে কথা বলছি, সেটার পেছনেও এই জায়গাটা, এই সাংস্কৃতিক অন্ধকার, সাহিত্য কর্মকাণ্ড সব বন্ধ হওয়ার কারণে আসলে একটা অন্ধকারের ভিতর থেকে তো আসলে ভালো কিছু আমরা আশা করতে পারবো না, সেই জায়গাটা হয়তো তৈরি হচ্ছে। তবে একদম শেষে আপনার কাছে জানতে চাই, আমাদের সিনেমার সামনে কি আসলে কোনো ভবিষ্যৎ নেই, আলোকিত ভবিষ্যৎ? আমি আশাবাদী, বুঝছেন, আমি কোনো দিন নিরাশ হইনি। আমার ওই 54 বছর যাচ্ছে ফিল্মে, আমি এক পর্যন্ত নিরাশ হইনি, আমি আশাবাদী। আমাদের বাঙালির একটা চরিত্র আছে, যে পিছনের দেয়ালে পিঠ না থাকে তাহলে রিভোল্ট করে না। আপনি 71-এর আন্দোলন দেখেন, বিগতে দেখেন, স্বাধীনতা 69-এর যা দেখেন, যত আন্দোলন, এই যে আপনি 24-এর আন্দোলন দেখেন, যা দেখেন, যখন মানুষ মার খেতে খেতে একদম পিছনে গিয়ে হয়ে যাবে, তখন ধাপাস করে ধাক্কা মারবে, এবং সে এক ধাক্কায় সাথে পুরো ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড উই আর ওয়েটিং ফর দ্যাট, যে একটা ধাক্কা আসবে, যে চলচ্চিত্র আবার জাগবে। তো আমাদের এরকম একটা ধাক্কা আসবে, আমরা আবার জেগে উঠবো। তো এটা আশা করছি, কিন্তু এই আসার জন্যে কিছু সাপোর্টিংও দরকার। সাপোর্টিংটা যেদিন আসবে, সেদিন দেখবেন আমাদের ফিল্ম আবার জেগে উঠেছে। এবং সেই সাপোর্টিংটা বোধ হয় আগে তো অনেক শিল্পপতিরা যারা ব্যবসায়ী ছিলেন, তারা সিনেমা প্রডিউস করতেন, এখন অনেক হয়তো উৎসাহী কম হচ্ছেন না। একই সঙ্গে আমাদের মধ্যে সরকারি পৃষ্ঠপোষকতার একটা জায়গা আরও বাড়ানো দরকার। না, সরকার পৃষ্ঠপোষক করছে, আমি এটা বলবো না যে করে না, তা করছে, কিন্তু তারা করছে যেমন সব গল্পের ছবিকে সেই ছবি চলবে না, খুব শৈল্পিক, ছেঁড়া কাঁথা চলে যাচ্ছে, ছেঁড়া নৌকা পাল চালিয়ে চলে যাচ্ছে, হাঁসগুলো বকবক করে চলে যাচ্ছে, মাটি দিয়ে বানাচ্ছে, এইসবগুলিকে উপরে ওরা টাকা ইনভেস্ট করে, যে এগুলো তো বাসে দেয়, তো এগুলো তো কেউ দেখবে না, মানে গল্পই ওরকম না যে চলবে। তো সেই সব ছবি বানিয়ে সরকার ইনভেস্ট করে কী লাভ? সরকারকেও তার টাকাটা উঠাতে, সরকার যদি বলতো যে আমার টাকাটা তোমায় দিতাছি, তুমি উঠাই দিবা, কিন্তু এটা বলে না। একটা ফিডব্যাক যদি চিন্তা করতো যে এটার এগেইনস্টে আমি কী পাচ্ছি, এটার এগেইনস্টে আমাকে কী দিচ্ছে, এটার এগেইনস্টে আমাকে কয়টা লোককে দেখছে ছবি। আর উল্টা বললাম না আপনাকে, যে সিলমোহর যদি থাকে সরকারি অনুদানপ্রাপ্ত ছবি, সেই ছবিতে দর্শকই যায় না। তো আমার মনে হয় যে আসলে
অনেকে বলে। না, আপনি যে প্রত্যাশার কথা একটু আগে বলেছেন, আমরা সব প্রত্যাশা জাগিয়ে থাকতে চাই, আমরা আশাবাদী হতে চাই যে আমাদের চলচ্চিত্র আবার জাগবে, আবার এফডিসি সেই রকম সরগরম হবে। এখন যদিও এই সময় আসলে নতুনভাবে, আমার মনে হয় নতুনভাবে নতুন কিছু করার সময় এখন এসেছে। সেই সময়টা আমাদের নতুন প্রজন্ম বাংলাদেশি ফিল্মকে এবং চলচ্চিত্র অঙ্গনকে আমাদের টোটাল কালচারাল একটা রেভলিউশনের দিকে আমাদেরকে নিয়ে যাবে। এই যে কালচার রেভলিউশন যেটা আমি বলতাম, যে মানুষের অন্য রেভলিউশনের আগে কালচার রেভলিউশন করো, মনটা আগে পরিষ্কার করো, মনটা শুদ্ধ করো, মনটা সংস্কৃতি করো, তাহলে ইউ ক্যান ডু এনিথিং গুড। ডেফিনেটলি। এবং আমরা সেই একটা সাংস্কৃতিক বিপ্লবের প্রত্যাশা নিয়ে আজকের আলোচনা শেষ করছি। সটকু ভাই, আপনি দীর্ঘদিন থাকুন, আরও সুন্দর সিনেমা বানান, সেই প্রত্যাশা আমাদের থাকবে। দর্শক, আজকে এ পর্যন্তই। কথা হবে নতুন কোনো পর্বে, অন্য কোনো আলোচনায়। সে পর্যন্ত ভালো থাকুন আর viewsbangladesh.com এর সঙ্গে থাকুন।